আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে পরিবার পরিজন সহ সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর মেহেরবানিতে সুস্থ আছি এবং ভালো আছি। আমার পরিচয়, আমি সৈয়দ আরিফুর রহমান, সহকারী শিক্ষক, আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়। আজকের আমার পাঠের বিষয় রসায়ন, শ্রেণী দশম, অধ্যায় তৃতীয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের রসায়ন বইটা কাছে রেখে পাঠ উপস্থাপন উপভোগ করো এবং পাঠের সহযোগিতা করো। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটা রুমের ভিতর, মানে একটা কক্ষের ভিতর দাঁড়িয়ে আছি, তাই না? এটা একটা ভবনের একটা কক্ষ। এই ভবনটা তোমরা জানো যে ইট, বালু, সিমেন্ট, রড আরও অনেক জিনিস দিয়ে তৈরি, তাই না? তাহলে এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু নির্দিষ্ট উপাদান দিয়ে তৈরি। ইটগুলো নির্দিষ্ট উপাদান দিয়ে তৈরি, বালুগুলো নির্দিষ্ট উপাদান তৈরি, রড নির্দিষ্ট উপাদান দিয়ে তৈরি। এটা তো তোমরা জানো। আর দেখো, নির্দিষ্ট পদার্থটা নির্দিষ্ট পরমাণু দিয়ে তৈরি। দেখো, আমার কাছে একটা হোয়াইট বোর্ড মার্কার আছে। এটা দেখো, প্লাস্টিকের কাভার আছে, প্লাস্টিকের বডি তৈরি করা, ভিতরে একটা রিফিল আছে যেটায় কালি থাকে। তাহলে এটা কিন্তু এই নির্দিষ্ট পদার্থ দিয়ে এই কলমটার গঠন বা কলমটা তৈরি, তাই না? এই মার্কার, হোয়াইট বোর্ড মার্কারটা তৈরি। এই ডাস্টার দেখো, এটাও কিন্তু প্লাস্টিক, ফোম এইসব দিয়ে তৈরি। তাহলে নির্দিষ্ট পদার্থ কিন্তু নির্দিষ্ট উপাদান দিয়ে তৈরি। তাহলে এই বিল্ডিংটা বা এই ভবনটা নির্দিষ্ট পদার্থগুলো নির্দিষ্ট উপাদান দিয়ে তৈরি। তাহলে এদের একটা নির্দিষ্ট গঠন আছে, তাই তো? তাহলে প্রত্যেকটা পদার্থ তাদের নির্দিষ্ট গঠন উপাদান দিয়ে তৈরি। তাহলে একটু চিন্তা করে দেখো প্রিয় শিক্ষার্থীরা, নির্দিষ্ট পদার্থগুলো তাদের উপাদান দিয়ে তৈরি। তাহলে এই যে উপাদান দিয়ে তৈরি ওই পদার্থগুলো, তাহলে এদেরকে কি বলা হয়? একটু চিন্তা করো শিক্ষার্থীরা, এদেরকে কি বলা হয়? হ্যাঁ, তোমরা ঠিকই অনুমান করছো। ওই পদার্থের, যে পদার্থর উপাদান দিয়ে ওই পদার্থটা তৈরি, ওদের বলা হয় ওই পদার্থের গঠন অনুসারে পদার্থের উপাদান তৈরি। তাহলে আমরা পদার্থের উপাদানগুলো দিয়ে তৈরি হচ্ছে ওই নির্দিষ্ট পদার্থ। তাহলে আজকে আমরা শিখব কি, বা আজকে আমাদের পাঠ শেখানো হচ্ছে কি? পদার্থের গঠন। পদার্থের গঠন। পদার্থের গঠন সম্পর্কে কিছু একটু ধারণা নেওয়া তোমাদের বা জানা দরকার। এই পদার্থগুলো প্রথম দিকে বিজ্ঞানীরা মনে করত প্রত্যেক পদার্থ মাটি, পানি, বায়ু ও আগুন এইসব দিয়েই তৈরি। পরবর্তীতে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস বলে, না, পদার্থ অবিভাজ্য একক দ্বারা তৈরি। যেমন একটা পদার্থ ভাঙলে ওই পদার্থের উপাদান ছাড়া পাওয়া যায় না। এই কারণে বলা হতে অবিভাজ্য উপাদান দিয়ে তৈরি, যেটা ভাঙলে ওই পদার্থই পাওয়া যাচ্ছে। পরবর্তীতে 1803 সালে জন ডাল্টন ওই ধারণার সাথে একমত পোষণ করে অ্যাটম বা পরমাণুর ধারণা পোষণ করে।
কিন্তু পরবর্তীতে দেখা যায় যে তার ধারণা অনুসারে দেখা যায় যে পরমাণু ভাঙলে কিছু কণিকা পাওয়া যায়। সেই কণিকাগুলো হচ্ছে কি ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। এইভাবেই পদার্থগুলো তৈরি। এরকম একটা পদার্থের গঠন সম্পর্কে এরকম ধারণা দেওয়া আছে যে পদার্থটা মনে করে একটা পদার্থ, নির্দিষ্ট পদার্থ, এর মাঝখানে আছে নিউক্লিয়াস, এটা প্রোটন আর নিউট্রনরা তৈরি, এই জায়গায় ইলেকট্রন থাকে, এটার বলা হয় নিউক্লিয়াস। নিউক্লিয়াস এটা হচ্ছে প্রোটন, এটা প্রোটন, এটা নিউট্রন আর এটা ইলেকট্রন। তাহলে পদার্থের কেন্দ্রে থাকে প্রোটন আর নিউট্রন, প্রোটন আর নিউট্রন, আর নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় থাকে ইলেকট্রন। এই প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত, ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত, আর নিউট্রন হচ্ছে চার্জ নিরপেক্ষ, মানে কোনো চার্জ নাই। এইভাবে ধারণা রাদারফোর্ড নামে একজন বিজ্ঞানী এরকম একটা ধারণা দেয়, প্রথম সৌরজগতের সাথে তুলনা করে এরকম একটা মডেল প্রণয়ন করে, যেটায় থাকে কি যে পরমাণুর কেন্দ্রে থেকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতর থেকে প্রোটন আর নিউট্রন, আর নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় থাকে ইলেকট্রন। প্রোটনের চার্জ পজিটিভ, ইলেকট্রনের চার্জ নেগেটিভ, আর নিউট্রনের চার্জ হচ্ছে চার্জ নিরপেক্ষ, কোনো চার্জ নেই। আর প্রোটন আর নিউট্রনের টোটাল যে ভর, এটারে বলা হয় ভর সংখ্যা বলা হয়। ঠিক আছে, এরকম একটা ধারণা দেয়। এখন আমরা আসি পরমাণুর প্রথম যে ধারণা, সেটা হচ্ছে মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ। মানে পদার্থের ক্ষেত্রে প্রথম যে ধারণা আসে সেটা হচ্ছে মৌলিক আর যৌগিক পদার্থ নিয়ে। তাহলে এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। মৌলিক পদার্থ হচ্ছে যে পদার্থ ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, মানে ওই নির্দিষ্ট পদার্থ ভাঙলে শুধুমাত্র ওই পদার্থটাই পাওয়া যায়। মনে করো আমরা এক টুকরা কাঁচ ফেলে দিলাম, কাঁচগুলো কি হলো, ভেঙে টুকরো টুকরো ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে গেল, কিন্তু প্রতিটা ক্ষুদ্র কণাই হচ্ছে কি ওই কাঁচ। সবগুলো দেখা যাবে যে ওগুলো সব খণ্ডই হচ্ছে বা টুকরো হচ্ছে কাঁচের কণা। তাহলে মনে করো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, আমরা যেটাই আলাদা করি না কেন বা ভাঙি না কেন, এটা শুধুমাত্র ওই পদার্থের উপাদানই পাওয়া যায়, ওই পদার্থের পরমাণুই পাওয়া যায়। মানে এই কারণে বলা হয় যে পদার্থ ভাঙলে শুধুমাত্র ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, এটা হচ্ছে মৌলিক পদার্থ। এখন পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা 118টি, 118টি। তাহলে এবার দেখো শিক্ষার্থীরা, আমরা যৌগিক পদার্থ নিয়ে আলোচনা করি। যৌগিক পদার্থ হচ্ছে কি এক বা একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে যে পদার্থ তৈরি, এক বা একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে যে পদার্থ তৈরি তাদেরকে বলা হয় যৌগিক পদার্থ। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে প্রথম মৌলিক পদার্থ ছিল কি যে পদার্থ ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, এটা হচ্ছে মৌলিক পদার্থ। দেখো একটু খেয়াল করে, মনে করো ফেরাস, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, এরকম সব মৌলিক পদার্থ। যৌগিক পদার্থ হচ্ছে কি একাধিক মৌলিক পদার্থের সমন্বয় তৈরি, একাধিক মৌলিক পদার্থের সমন্বয় তৈরি, এগুলো হচ্ছে কি যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ অণুও থাকে। দেখো তাহলে মনে করো H2O, পানি, দুটো পদার্থ, NaCl, সোডিয়াম আর ক্লোরিন দুটো আলাদা আলাদা মিলে NaCl তৈরি হচ্ছে। ম্যাগনেসিয়াম অক্সাইড, সব কিন্তু যৌগিক পদার্থ। দেখো এই জায়গায় প্রথম আছে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে এই যৌগটা তৈরি, সোডিয়াম আর ক্লোরিন এটা মিলে NaCl তৈরি, মানে সোডিয়াম ক্লোরাইড বা যেটা আমরা বলি খাবার লবণ বা সাধারণ লবণ বা টেবিল লবণ বল। ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম আর অক্সিজেন মিলে তৈরি। তাহলে দেখা যাচ্ছে এইগুলো ভাঙলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায় বা একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে কী তৈরি হচ্ছে, যৌগিক পদার্থগুলো তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে কি শুধুমাত্র ওই নির্দিষ্ট পদার্থ দিয়ে তৈরি, আর এটা একাধিক মৌলিক পদার্থ দিয়ে তৈরি।
বোঝা গেছে শিক্ষার্থীরা? খেয়াল করে বোঝো, সহজ জিনিস। শিক্ষার্থীরা এবার তোমাদের যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে অণু-পরমাণু। মৌলিক যৌগিক পদার্থ হয়ে গেল, এবার শুনি আমরা শিখি অণু-পরমাণু। অণু-পরমাণু প্রথম আমরা শিখি পরমাণু। পরমাণু হচ্ছে কি? পরম থেকে পরমাণু, মানে পরম মানে অতি ক্ষুদ্র। পরমাণু বলা হয় যে পদার্থ ভাঙলে মানে পদার্থের যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যায়, যেটারে আর ভাঙা যায় না, আর ভাঙা সম্ভব না, মানে এরকম একটা ধারণা। অতি ক্ষুদ্র অংশ, অতি ক্ষুদ্র অংশ, এটাকে বলা হয় পরমাণু। এটাকে বলা হচ্ছে কি? পরমাণু। ঠিক আছে? অতি ক্ষুদ্র পদার্থের অতি ক্ষুদ্র অংশ, এটা হচ্ছে কি? পরমাণু। ঠিক আছে? মনে করো হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন, ঠিক আছে, এরকম, বা কার্বন, সালফার, এগুলো হচ্ছে সব পরমাণু। এগুলো পদার্থের শুধুমাত্র একটা নির্দিষ্ট পদার্থের নির্দিষ্ট মৌলের অতি ক্ষুদ্র অংশকে বোঝানো হয়। আর অণু হচ্ছে কি? যেটা হচ্ছে কি একাধিক পরমাণু সমন্বয়ে তৈরি হয়, দুইয়ের অধিক পরমাণু সমন্বয়ে তৈরি হয়, দুই বা ততোধিক পরমাণু সমন্বয়ে তৈরি হয়, সেটা হচ্ছে অণু। মানে একাধিক পরমাণু একত্র হয়ে কি হয়? অণু তৈরি করে। ঠিক আছে? তাহলে আমরা অণু দেখি। মনে করো অক্সিজেন, নাইট্রোজেন, তারপর ফ্লোরিন, ক্লোরিন, এইগুলো কি আছে এই জায়গায় পরমাণুগুলো দেখো। অক্সিজেন কয়টা আছে? দুটো আছে। তারপর নাইট্রোজেন আছে, দুটো নাইট্রোজেন মিলে N2 তৈরি হয়েছে। ফ্লোরিন F মিলে তৈরি হচ্ছে ক্লোরিন Cl। দেখো তাহলে একাধিক পরমাণু সমন্বয়ে কী হচ্ছে? এটা দুটো করে পরমাণু সমন্বয়ে অণুগুলো তৈরি হচ্ছে। পানির ক্ষেত্রেও কিন্তু পানির অণু বলা যায়, H2O কিন্তু পানির অণু, NaCl কিন্তু সোডিয়াম ক্লোরাইডের অণু, মানে এটা অণুও বলা হয়, এগুলো নির্দিষ্ট যৌগের অণু বলা হয় এটা। তাহলে এইভাবে আমরা অণু পরমাণু সম্পর্কেও একটা ধারণা পাই। এইবার আমরা আসি মৌলের প্রতীক আর যৌগের সংকেত, মানে প্রতীক আর সংকেত সম্পর্কে আমরা জানি। প্রতীক আর সংকেত সম্পর্কে কি জানি আমরা একটু দেখো। এটা কিন্তু এই প্রতীক আর সংকেতটা, এটা কি করা হয়? নির্দিষ্ট নিয়ম মানা হয়। প্রথম দিকে যখন এই আবিষ্কার হয় তখন ইংরেজি বর্ণমালায় প্রথম ক্যাপিটাল লেটার বড় হাতের অক্ষরের এটা দিয়ে, মনে করো কার্বন, ঠিক আছে, আবার মনে করো ক্যালসিয়াম Ca। তাহলে প্রথম তো কার্বন আবিষ্কার করার পরে ক্যালসিয়াম যখন আবিষ্কার হয়েছে তখন সির পরে এ বসানো হয়েছে, প্রথম বড় হাতের একটা ক্যাপিটাল লেটার, তারপর একটা স্মল লেটার দিয়ে ক্যালসিয়াম তৈরি করা হয়েছে। মানে এটা বলা হয় কি এরকম, মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। মৌলের কার্বন ছিল কি? CARBON, কার্বন, কার্বন থেকে সি নিয়ে কার্বন তৈরি করা হয়েছে। CALSIUM, ক্যালসিয়াম থেকে Ca নিয়ে প্রথম সি তারপরে, মানে একটা আবিষ্কারের হওয়ার পরে যখন পরবর্তীতে আর একটা আবিষ্কার হয় তখন কি করা হয়? প্রথম যে মৌলটা আবিষ্কার হয়ে গেছে সেটা তো আর ব্যবহার করা হচ্ছে না, তাহলে কি করা হয়? ওই নামের একটা ক্যাপিটাল লেটার নেওয়া হয়, তারপর একটা স্মল লেটার নিয়ে পরেরটা তৈরি করা হয়। মনে করো হাইড্রোজেন, HYDROZEN, এটার থেকে H নিয়ে হাইড্রোজেনের সঙ্গে। অক্সিজেন OXYZEN, এটার ও নিয়ে অক্সিজেনের প্রতীক তৈরি করা হয়েছে। তাহলে এইভাবে কিন্তু প্রতীকগুলো ব্যবহৃত হয়ে থাকে, যে মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। এবার প্রতীক সম্পর্কে আমরা আরেকটু জানি, সেটা হচ্ছে কি? প্রতীক হচ্ছে মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপ। তাহলে আমি প্রথম বলেছিলাম যে সংক্ষিপ্ত রূপের যদি প্রথমে একটা আবিষ্কার হয়ে যায় তাহলে সেটা ইংরেজি বর্ণমালার ক্যাপিটাল লেটার দিয়ে প্রথম প্রকাশ করা হয়। এরপরে হচ্ছে কি? ওই বর্ণমালা ব্যবহৃত হয়েছে, আবার একটা ওই বর্ণমালা যুক্ত মৌল আবিষ্কৃত হয়েছে, তখন কি করা হয়? প্রথমটা ক্যাপিটাল নিয়ে ওই বর্ণমালার আর একটা
স্মল লেটার নিয়ে ওই মৌলটা প্রতীক আকারে লেখা হয়। ঠিক আছে, এটা হচ্ছে। আর কি করা হয়, এই প্রতীকগুলো ইংরেজি আর ল্যাটিন ভাষায় এগুলো লেখা হয়। আগে আরবি ভাষাও দু একটা ছিল, ঠিক আছে, বোরন, জার্মেনিয়াম। এখন কি করা হয়, এখন ইংরেজি আর এই ল্যাটিন ভাষায় এগুলো লেখা হয়। মনে করো সোডিয়াম, SODIUM, এটাই কিন্তু আমাদের সোডিয়ামের প্রতীক আমরা জানি Na, তাহলে আসলে হওয়া উচিত ছিল কি S, কিন্তু ব্যবহৃত হচ্ছে কি Na, কারণ এটা ল্যাটিন শব্দ NATRIUM, ন্যাট্রিয়াম থেকে সোডিয়াম। কাপরাম, CUPRUM, কাপরাম থেকে মানে কপার। তারপর দেখো ক্যালিয়াম, KALIUM, ক্যালিয়াম। পটাশিয়ামের হচ্ছে কি কে, আসলে পটাশিয়াম হলে তো পি হওয়া উচিত, তাই না, কিন্তু এটা ল্যাটিন ভাষায় ব্যবহৃত হচ্ছে বলে এটা কে দিয়েই প্রকাশ করা হয়, এটা কিন্তু পটাশিয়াম মানে কি পি দিয়ে না, ক্যালিয়াম ল্যাটিন ভাষা থেকে আসছে, এই কারণে কে দিয়ে এটা তৈরি করা হয়েছে। ন্যাট্রিয়াম হচ্ছে ল্যাটিন ভাষা থেকে, এই কারণে এন দিয়ে তৈরি করে, Na দিয়ে সোডিয়াম তৈরি করে, এস দিয়ে না কিন্তু। কাপরাম থেকে কপার, ঠিক আছে। এইভাবে কিন্তু ইংরেজি বর্ণমালা আর ল্যাটিন ভাষা, ইংরেজি আর ল্যাটিন দুই ভাষার থেকে কিন্তু এই প্রতীকগুলো, নামগুলো ব্যবহৃত হয়ে থাকে বা করা হয়। ঠিক আছে, এবার আমরা আসি সংকেত। আগে ছিল মৌলের প্রতীক, এবার আমরা জানবো কি যৌগের সংকেত। ঠিক আছে, তাহলে মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে, আর সংকেত হচ্ছে যৌগের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপ। যৌগের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপ, বুঝতে পারছো তো শিক্ষার্থীরা? সহজ জিনিস, একটু খেয়াল করে শোনো আর দেখো। তাহলে যৌগের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? সংকেত বলা হয়। মনে করো H2O, এটা কিসের সংকেত? পানি। NaCl, এটা কি? সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড, আসলে সোডিয়াম ক্লোরাইড একসাথে লেখা হয়, সেটা সংক্ষেপে লিখতে গেলে কী হয়? NaCl। এটা হচ্ছে যৌগ, সোডিয়াম আর ক্লোরিন মিলে NaCl তৈরি হয়েছে, এটা হচ্ছে কি একসাথে একটা যৌগ হয়েছে, এটা যৌগের সংকেত NaCl। মনে করো ক্যালসিয়াম অক্সাইড, আমরা যদি লিখি ক্যালসিয়াম আর অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড মিলে CO, ক্যালসিয়াম অক্সাইড এত কিছু না লিখে আমরা সংক্ষেপে প্রকাশ করছি কি CO, এটা কিন্তু যৌগের সংকেত। মনে করো ক্যালসিয়াম কার্বনেট, আমরা লিখলে কি ক্যালসিয়াম কার্বনেট লিখতাম, তাহলে আসলে এটা সংক্ষেপে লিখতেছে কীভাবে? COCO3। এটা দেখলেই আমরা বুঝতে পারতেছি যে ক্যালসিয়াম কার্বনেটের এটা সংকেত, ক্যালসিয়াম অক্সাইডের সংকেত। ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা লিখতে হয় ম্যাগনেসিয়াম অক্সাইড, এত কিছু না লিখে আমরা লিখতেছি কি MgO, ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা দিয়ে আমরা প্রকাশ করতেছি ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে এটা কিন্তু টোটাল যৌগের নামের সংক্ষিপ্ত রূপ, টোটাল যৌগের নামের সংক্ষিপ্ত, অনেক আছে নাম, সব ওই নাম আছে, সেটারে আমরা যখন এটা দেখব তখন বুঝতে পারি যে ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, ফেরাস অক্সাইড, মনে করো ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ঠিক আছে। H2SO4, সালফিউরিক অ্যাসিড, এত কিছু না লিখে আমরা যদি H2SO4 দেখি তখন বুঝতে পারি যে এটা সালফিউরিক অ্যাসিডের সংকেত। তারপর HNO3 লিখতে হয় কি নাইট্রিক অ্যাসিড, লেখার সময় লিখতে হয় নাইট্রিক অ্যাসিড, ইংরেজিতে বা বাংলায় মনে করো লেখা আছে নাইট্রিক অ্যাসিড, সেটা আমরা বলার সময় যখন HNO3 দেখব তখন বুঝতেই পারবো যে এটা নাইট্রিক অ্যাসিড, তখন নাইট্রিক অ্যাসিড আর লেখার দরকার নেই, তখন এই সংকেত দেখলে আমরা বুঝতে পারবো যে এটা নাইট্রিক অ্যাসিড বলতেছে বা নাইট্রিক অ্যাসিড সংকেত আকারে আছে। তাহলে আমরা যদি সংকেত সম্পর্কে জানি তাহলে আমাদের সব ওই যে বিস্তারিত নাম এত কিছু না লিখে সংক্ষেপে আমরা এভাবে লিখতে পারি, তখন এইটা দেখে আমরা বুঝতে পারবো যে না এটা কি আমাদের নাইট্রিক অ্যাসিডের, ম্যাগনেসিয়াম অক্সাইডের এগুলোর সংকেত। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে এটা কিন্তু এই সংকেতগুলো এভাবেই
লিখতে হয় প্রতীকগুলো, তাহলে মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপ, যৌগের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপ, এটার বলা হয় প্রতীক ও সংকেত। এবার আমরা জানি যে আমাদের একটা পরমাণুর ভিতর কণা থাকে 3 ধরনের, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। ইলেকট্রনের নির্দিষ্ট ভর থাকে, নির্দিষ্ট আধান থাকে, ঠিক আছে। আবার প্রোটনেরও থাকে নির্দিষ্ট ভর থাকে, আধান থাকে, আপেক্ষিক ভর থাকে। নিউট্রনের নির্দিষ্ট ভর থাকে, আধান থাকে, আপেক্ষিক ভর থাকে। এগুলো আমরা একটু পড়বো, জানবো আমরা কিভাবে আমরা ওই ভর সংখ্যা আর পারমাণবিক সংখ্যা লিখতে হয়। একটা ভর সংখ্যা আর পারমাণবিক সংখ্যা কিভাবে লিখতে হয় এটা আমরা একটু দেখি। এখন পারমাণবিক সংখ্যা বলা হয় কি, মৌলের প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। কয়টা প্রোটন আছে এটা বলা হয় ওই মৌলের পারমাণবিক সংখ্যা। নির্দিষ্ট মৌলের, মনে করো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, এর ইলেকট্রন সংখ্যাও 11, আর ভর সংখ্যা হচ্ছে কত, 23। তখন লেখার সময় আমাদের লিখতে হয় Na 23 নিচে 11, মানে পারমাণবিক সংখ্যা নিচে, ভর সংখ্যা উপরে, এভাবে দিয়ে আমাদের পারমাণবিক সংখ্যার ভর সংখ্যা। ভর সংখ্যা বলা হয় প্রোটন সংখ্যা, মৌলের প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। আর ভর সংখ্যা হচ্ছে কি, ওই যে আমি একটা মডেল আঁকেছিলাম, ভিতরে থাকে প্রোটন আর নিউট্রন। এই প্রোটন আর নিউট্রনের টোটাল যে ভর, টোটালটাকে বলা হয় তার ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা, ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা, ঠিক আছে। দেখো তাহলে আমরা একটা চার্টের মাধ্যমে এটা প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা আমরা বের করার চেষ্টা করি। দেখো একটা মৌলের আমরা প্রতীক নিলাম, এর পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, তারপরে ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, ঠিক আছে। আর যে মৌলের যে টোটাল রূপটা প্রকাশ করতে সেটা আমরা দেখব। মনে করো আমরা প্রথম নিলাম কার্বন। আমরা কার্বনে জানি পারমাণবিক সংখ্যা 6, ভর হচ্ছে 12। আমরা এটা জানি যে পারমাণবিক সংখ্যার ইলেকট্রন সংখ্যা একই থাকে, পারমাণবিক সংখ্যার ইলেকট্রন সংখ্যা একই থাকে। প্রোটন সংখ্যা হচ্ছে কি, যেটা হচ্ছে কি ভর সংখ্যার থেকে, টোটাল ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়, আর পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। এটারে জেড দ্বারা প্রকাশ করা হচ্ছে, এটারে এ দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাহলে ইলেকট্রন সংখ্যা এ মাইনাস জেড, এই যে এ মাইনাস জেড এই আকারে থাকে। মানে কি 12 থেকে আমরা 6 বাদ দিলে কত থাকতেছে, দেখো 6 থাকতেছে। তাহলে নিউট্রন সংখ্যা, এটা হচ্ছে নিউটন সংখ্যা। দেখো একটু, তাহলে প্রোটন সংখ্যাও ওই একই থাকবে। নিউটন সংখ্যা হচ্ছে কি এ মাইনাস জেড, মানে 12 বিয়োগ 6 সমান 6 থাকবে। তাহলে আমরা একসাথে লিখে কীভাবে, কার্বনের উপরে 12 নিচে 6, এইভাবে মৌলের যে টোটাল যে রূপটা, আমরা মৌলের যে সংক্ষিপ্ত প্রকাশ এইভাবে করি, সংক্ষিপ্ত প্রকাশ। তাহলে এইভাবে কিন্তু আমরা লিখতে পারি, প্রোটন সংখ্যা তো একই থাকে, এটা না লিখলেও কোনো সমস্যা নেই। তাহলে দেখো এরপরে আছে কি, আমরা অক্সিজেনের দেখি। অক্সিজেনের হচ্ছে পারমাণবিক সংখ্যা 8, ভর সংখ্যা হচ্ছে 16। তাহলে ইলেকট্রন সংখ্যা 8 হবে। এটা কি 16 বিয়োগ 8 কত আসবে, 8। তাহলে অক্সিজেন কত হবে, 16 নিচে 8। এটা হলো সংক্ষিপ্ত প্রকাশ। এবার আমরা অন্য একটা দেখ, মনে করো সোডিয়াম, সোডিয়াম পারমাণবিক সংখ্যা 11, ভর সংখ্যা 23। তাহলে ইলেকট্রন সংখ্যা কী হবে, 11। তাহলে 23 বিয়োগ 11 কত হচ্ছে, 12। তাহলে আমরা সোডিয়াম লিখতেছি কিভাবে, 23 নিচে 12। এটা হচ্ছে তার সংক্ষিপ্ত প্রকাশ। এইভাবে শিক্ষার্থীরা সব মৌলের পারমাণবিক সংখ্যা থেকে ভর সংখ্যা দিয়ে তার প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা সব হিসাব করা যায়। প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা সব হিসাব করা সম্ভব। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকে শিখলাম কি কি, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, পরমাণু, অণু, মৌলের প্রতীক, তারপরে যৌগের সংকেত,
পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা একটা মৌলে কিভাবে লিখতে হয়, কিভাবে প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা হিসাব করতে হয়, এইগুলো আমরা শিখলাম। ঠিক আছে শিক্ষার্থীরা, এগুলো তোমরা যা শিখালাম একটু ভালো করে শিখো, বাসায়ও এগুলো প্র্যাকটিস করো। তোমাদের এখন আমি বাড়ির কাজ দিয়ে দিই। তোমাদের শোনো শিক্ষার্থীরা, একটু বাড়ির কাজ দেওয়ার আগে একটু মূল্যায়ন করি, অল্প সময় একটু মূল্যায়ন করি যে তোমরা আসলে কি শিখলে, এটা একটু দেখি। তাহলে আমাদের তোমরা বলো তো প্রতীক কাকে বলে, একটু চেষ্টা করো তো। হ্যাঁ, প্রতীক হচ্ছে কি ওই কোনো মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। বলো দিন, সোডিয়ামের প্রতীক কি? সোডিয়াম কী হবে? হ্যাঁ, Na। নাইট্রোজেন বলো তো, একটু চেষ্টা করো তো, N। হ্যাঁ ঠিকই ধরছো। তাহলে আমরা সংকেত কাকে বলে, একটু চেষ্টা করো তো, একটু বলার চেষ্টা করো শিক্ষার্থীরা। হ্যাঁ, সংকেত হচ্ছে কি যৌগের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপ। একটা সংকেত বলো তো, একটা সংকেত তোমাদের NaCl, এটা হচ্ছে কি একটা যৌগের সংকেত। এইভাবে আমরা সব পড়ার চেষ্টা করব। তোমরা তো মোটামুটি শিখছো, বোঝা যাচ্ছে, বলতে পারতেছো। এবার আমরা বাড়ির কাজে আসি। ঠিক আছে শিক্ষার্থীরা? এই কিছু মৌল তোমাদের দিয়ে দিলাম। এটা তাহলে উপরোক্ত মৌলগুলোর ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা হিসাব করে দেখো। তাহলে কি হচ্ছে, ম্যাগনেসিয়াম, সিলিকন, পটাশিয়াম, ফেরাস, ক্লোরিন, এই 5টা মৌল দিয়ে দিলাম। এটা কি করবা, উপরোক্ত মৌলগুলোর ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা হিসাব করে দেখাবা, খাতায় লিখে রাখবা। ঠিক আছে? এটা তোমরা পরবর্তী ক্লাসে আমি এটার সলিউশন দিয়ে দেবো, তোমরা এটা প্র্যাকটিস করবা। এটা অবশ্যই সবাই করার চেষ্টা করবা, অবশ্যই করবা। ঠিক আছে শিক্ষার্থীরা? ম্যাগনেসিয়াম, সিলিকন, পটাশিয়াম, ফেরাস আর ক্লোরিন, এই মৌলগুলোর ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা হিসাব করে দেখাবা। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানে ক্লাস শেষ করছি। আর শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই যখন বাসার থেকে বের হবা করোনার এই সংকটময় মুহূর্তে, তোমরা মাস্ক পরিধান করবা আর হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবা, যাতে এই করোনা নামক মহামারী রোগে আক্রান্ত না হও, তুমিও সুস্থ থাকো, তোমার পরিবারও সুস্থ থাকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করছি।